আজ একটা উৎসবের দিন, বসেছি এক বিশেষ মানুষকে নিয়ে। আপনারা সকলেই আমি জানি নামটা শুনলেই ভীষণ উত্তেজিত হয়ে পড়বেন, কারণ সেরকমই তো একজন মানুষ আছেন আজ আমার সঙ্গে পাশের সিটে। কে আছে বলুন তো? আপনার আমার সকলের ভীষণ প্রিয় জনপ্রিয় গায়িকা জোজো। নমস্কার দিদি, মহিলাদের আসরে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। শুরুতেই জানাই মহিলা বিভাগের তরফ থেকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনি খুব ভালো থাকবেন, এবছরের বড়দিন আসছে, নতুন বছর খুব ভালো কাটুক আপনার, এই কামনা করি। আমার তরফ থেকেও আপনাদের সবাইকে এবং যারা শুনছে তাদের প্রত্যেককে মেরি ক্রিসমাস এবং ডেফিনেটলি ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। শীতের শুরুতেই, আগে শীতের শুরু ঠিক বলা যায় না, একদম শীতের মাঝামাঝি অবস্থা, যদিও শীত সেভাবে কিন্তু আমাদের শহরকে এখনো ঘিরে ফেলতে পারেনি। এটা খুবই দুঃখজনক। ছোটবেলায় ঠিক যেরকম একটা জমিয়ে ঠান্ডা পড়তো এই বড়দিনের সময়টা, কোথাও গিয়ে কি মনে হয় না বলুন যে এই সময় কিন্তু সেই ঠান্ডাটাকে আমরা মিস করছি? একেবারেই তাই, এবং সোয়েটার গুলো সব কান্নাকাটি করছে যে আমাদেরকে তোমরা সেভাবে পড়ছো না। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখে খুব মজা লাগে, কারণ এই অক্টোবর শেষ হয়ে যেই নভেম্বরে পা দেয় মোটামুটি শাল গায়ে, মাংকি টুপিটা পরে নেন, মানে এইটা হলো শীত পড়ুক না পড়ুক নভেম্বর এসে গেছে মানে গরম জামা পরতে হবে। না তবু তো তাদের দেখে আমরা একটা মানে অনুভূতি আসে না শীতের। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। বিশেষ করে আমার ছোটবেলার কথা মনে পড়ে, কিন্তু এখন যাওয়া হয় না। আগে ছোটবেলায় মায়ের সঙ্গে ওই ওয়েলিংটনের যারা ভুটিয়া যারা আসতো গরম জামা নিয়ে, তাদের ওখান থেকেই মানে শীতের জন্য স্পেশালি নতুন একটা গরম জামা তো কিনতেই হতো। আমার মনে হয় সেইটা ডেফিনেটলি বাংলার মানুষরা এখন মিস করে। একদমই তাই। কেনে হয়তো এখনো, কিন্তু ওই পড়াটা তো বোধহয় সেইভাবে হয় না। ওই ডিসেম্বরের হয়তো একদম এন্ডে গিয়ে একদিন দুদিন কি জানুয়ারির ফার্স্ট উইকে একটুখানি আমরা ঠান্ডা পাই। একদমই। আজকের দিনটার প্ল্যানিং কি, কিভাবে কাটাবে আজকের দিনটা? বেসিক্যালি এই সময়টা আমরা সমস্ত আমাদের গানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকি, বিশেষ করে শহরতলি এবং শহরের বাইরে। বাট লাকিলি এবছর আমি 25 কলকাতাতেই আছি, কাজ আছে, কিন্তু সেরকমও আমি খুব একটা বিজি থাকবো না। তাই আমার খুব ইচ্ছে যে প্রত্যেক বছর যেটা হয় না, এবছর একটু কাজটা তাড়াতাড়ি শেষ করে বাড়ি গিয়ে আমার ছোট জনের সঙ্গে একটু কেক ঠেক কাটা, এবং তার জন্য আমার এক বান্ধবী সান্টা ক্লসের একটা জামা কিনে দিয়েছে, সেইটাকে তাকে পড়ানো। যদিও আমাকে ক্রিসমাস খুব টানে, কারণ যেটা আমার মনে হয় যে ছোটবেলা থেকে আমার অনেক ক্যাথলিক এবং খ্রিস্টান বন্ধুদের সঙ্গে আমার মেলামেশা ছিল, তাই হয়তো এই ক্রিসমাসের সঙ্গে আমার একটা অদ্ভুত যোগাযোগ আছে। বিশেষ করে ক্রিসমাসের কেক, ক্রিসমাসের ডেকোরেশন, কারণ বাঙালি বাড়িতে এখন একটা ফ্যাশন হয়েছে যে সবই উৎসব পালন করা হয়, বাট আমাদের ছোটবেলায় সেটা ছিল না। বাট আমাকে ভীষণ ভাবে টানতো, এবং আমি মায়ের সঙ্গে খুব নিয়মিত গিয়ে এই ক্রিসমাসের আগে নিউ মার্কেট থেকে সমস্ত এই ক্রিসমাস ট্রি এবং তার ডেকোরেশনের জিনিস কিনতাম। যে বিখ্যাত কেকের দোকান নাহুন, সেখান থেকে কেক কিনতাম। ক্রিসমাসের এই ভাইবটা আমাকে ভীষণ ভাবে টানে। আর বড় হয়ে যাওয়ার পরে আমার নিজের বাড়িতে কিছু কিছু যেগুলো রিং এর মতন থাকে দরজায় সাজানো হয়, সেইগুলো উইথ দ্য রেড বো, এগুলো আমাকে ভীষণ ভাবে টানে এবং আমি সাজাই। এবছর আমার ছেলেটা একটু বড় হয়েছে, তাই ওর জন্য এবারে একটুখানি বেশি করে সাজাবো, এবং মনে হয় যে এবারে ও ক্রিসমাসটা উপভোগ করতে পারবে। সো আই এম ভেরি এক্সাইটেড। একদমই তাই, মানে ছোটরা ক্রিসমাসে একটা আনন্দ করে, ওই সাজানোটা তাদের একটা মন করে ঠিকই, আমাদের বড়দেরও কিন্তু ভীষণ। একদমই তাই। আর একটাই সমস্যা হয় আমার ছোট জনকে নিয়ে, আমি এই যে ক্রিসমাসের সময়টা বিশেষ করে জুতে যায়, সবাই ভিক্টোরিয়াতে ঘুরতে যায়, কিন্তু আমার পক্ষে তো ওই পাবলিক প্লেস ওরম ভাবে ওকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। সেইটাতে আমার একটু মন খারাপ হয় যে ওকে যদি আমি এরম ভাবে একটু ঘোরাতে পারতাম, তাহলে আরো বেশ কিছু বাচ্চাদের দেখে ও হয়তো আরো অনেক বেশি এনজয় করতে পারতো। বাট আমরা আমাদের মতন করে করব। প্রকৃতিগত দিক থেকে শীত কিন্তু বেশ রুক্ষ, কিন্তু আমরা শীতের এই মিঠে রোদটাকে উপভোগ করি। এবং এখন তো শহর জুড়ে বিভিন্ন মেলা আয়োজিত হচ্ছে, বিভিন্ন কনসার্ট আয়োজিত হচ্ছে, ভীষণ ব্যস্ত থাকেন তো এই পুরো শীতকাল। এই সময় তো মেলা, উৎসব, এই সমস্ত, বিশেষ করে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এইসব দিকে আমাদের অনুষ্ঠান হয় এবং চলছেও। বর্ধমান দুর্গাপুর উৎসবে কদিন আগে আমি গেছিলাম। আমার তো ভীষণই ভালো লাগে, কারণ আমি প্রথমত তো শো করতে যাই ঠিকই মেলাতে, কিন্তু আমার সিকিউরিটিকে পাঠিয়ে আগে দেখি যে মেলায় কি কি পাওয়া যাচ্ছে, আগে খোঁজ নে। কারণ আমি তো দোকানে গিয়ে কিনতে পারবো না, বাট ওকে দিয়ে যদি একটু পিঠে, পাটিসাপটা এইসবগুলো কেনার, কারণ দিদা টিদা এখন কেউ নেই, সো বাড়িতেও বানানো হয় না। তো ভালোবেসে কেউ যদি বানিয়ে পাঠালো তাহলে একটু খাওয়া হয়। সো মেলাগুলো হয়ে একদিকে খুব সুবিধা হয়েছে, এগুলো এখন পাওয়া যায় এবং কিনে নিয়ে গিয়ে বাড়িতে জমিয়ে খাওয়া যায়। এই খাওয়া দাওয়ার কথা উঠলেই কেমন একটা প্রশ্ন মাথায় আসে না, যে কি খেতে ভালোবাসেন? আমি বেসিক্যালি সবকিছুই খাই, আমার খাদ্য লিস্টে খুব একটা না কিছু নেই, তবে আমাকে দেখে যেটা মনে হয় সেই পরিমাণে আমি খাই না। মানে অনেকেরই ধারণা যে
তুমি এত মোটা, ও আচ্ছা এ প্রচুর খায়, কিন্তু সেটা নয়। হাজবেন্ড যেরকম ভীষণ এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, আমি অত এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি না। আমি চেনাশোনা খাবারের মধ্যেই থাকতে ভালোবাসি, এবং আমার সব থেকে প্রিয় যদি জিজ্ঞেস করো তাহলে ডেফিনেটলি বাড়ির রান্না, এবং একদম বাঙালি কুজিন যেটা বাড়িতে হয়, চচ্চড়ি হোক, ডাল হোক, শুক্তো হোক, মাছের ঝোল, বা বাঙালি বাড়িতে নর্মালি যেটা রান্না করা হয় সেটা আমার খুব প্রিয়। কারণ সারা বছরই আমাদের ঘুরে ঘুরে বেড়াতে হয় এবং বাইরের খাবার খেতে হয়। সো সেই জন্য যখন বাড়িতে থাকি তখন আমার মনে হয় যে একদম, যদি গরমকাল হয় তাহলে টক ডাল, এই সময় যেরকম সবজি খুব ফ্রেশ পাওয়া যায়, সো আমার যেরকম শাক খুব পছন্দ, পালং শাকের চচ্চড়ি, এবং মাঝে মধ্যে একটু খিচুড়ি আর লাবড়াও খেতেও ভালো লাগে। এই জন্যই না আমরা বাঙালি শুরু করেছিলাম বড়দিনের কেক থেকে, আর ফাইনালি আমরা চলে এসেছি চচ্চড়িতে। খুব ভালো লাগলো। তবে শীতের স্বাদটা শুরু হয়েছে এবং একটা উৎসবের দিন, এই দিনটা কিন্তু গান ছাড়া শুরু করা যায় না, তাই অনুষ্ঠানের শুরুতেই একটা গানের অনুরোধ আপনার কাছে। দেখো, আমি এমনিতে গুনগুন করি না, মানে এটা আমার যারা খুব ক্লোজ তাদের খুব বড় একটা নালিশ আমার এগেনস্টে। আমি যখন মঞ্চে উঠি তখনই গান গাই, আর আদারওয়াইজ রিহার্সাল ছাড়া বা কোনো গান তুলতে হচ্ছে সেটা ছাড়া আমি একদম গুনগুন করি না। বাট আজকে হ্যাঁ, এত শ্রোতা আমাকে শুনছেন, তাদের জন্য তারা 10 মিনিট কিন্তু অপেক্ষা করে বসে আছেন কখন আপনার গানটা তারা শুনতে পাবে। আমি ডেফিনেটলি শোনাবো। তো আজকে আনন্দের দিন, তাই একটা খুব পরিচিত গান সেটা দিয়েই শুরু করি। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, গাং পার হইতে সয়ানা, ফিরাইতে সয়ানা। গাং পার হইতে সয়ানা, ফিরাইতে সয়ানা। আইতে যাইতে 12 আনা, উসুল হইল না। বন্ধু 3 দিন, হায় হায় ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। অনেক অনেক ধন্যবাদ। আর এর থেকে ভালো বার্তা বোধহয় আপনাদের কাছে পৌঁছতে পারে না। একদম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন আপনাদের দিকে জোজো। শীতের গল্প নিয়ে শুরু করেছিলাম, উৎসবের আমেজ দিয়ে শুরু করেছিলাম ঠিকই, কিন্তু গায়িকার জীবন, তার জীবনের একটু গল্প শুনবো না আজকে, তা কি হয়? এই যে গান নিয়ে পথ চলা, আপনি তো খুব ছোট থেকে মঞ্চ অনুষ্ঠান করছেন, শুরুর পথটা কেমন ছিল? একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে তো আপনার বেড়ে ওঠাটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা হয় জানো, যে মানুষ মনে করেন, যেহেতু আমার বাবাও একজন সেলিব্রিটি, একদমই তাই, মানে ভীষণ জনপ্রিয় অভিনেতা এবং গায়ক। হ্যাঁ, এক্স্যাক্টলি। মাও গান মৃণাল করতেন, মুখোপাধ্যায়। মাও গান করতেন। তো শিবানী অনেকের একটা মুখোপাধ্যায়, ধারণা, জনপ্রিয় গায়িকা। ইনফ্যাক্ট আমি যখন আজকে এই করিডোর দিয়ে আসছিলাম তখন আই ওয়াজ ফিলিং ভেরি নস্টালজিক, কারণ মা যখন অল ইন্ডিয়া রেডিওতে গান গাইতে আসতেন, মায়ের সঙ্গে আমি ছোটবেলায় অনেকবার এসেছি। যেটা হয় যে অনেকে ভাবেন যে পরিচিত বাবা মায়ের সন্তান হলে হয়তো তাদের পথ চলাটা অনেক সোজা হয়। বেসিক্যালি কিন্তু এটা খুব ভুল ধারণা। দুটো কারণ আছে। একটা তো হলো যে পরিচিত মা বাবার সন্তান হলে মানুষের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। মানে নতুন যারা গান গাইছে তাদের থেকেও বেশি থাকে, মানে ভাবে যে হয়তো এই তো মানে সাংঘাতিক হবে, না হলে তো মানে অন্যদের মতো নয়, সবাইকে ছাড়িয়ে যাবে, সেইটার একটা প্রেশার থাকে। আরেকটা হলো, আমি নিজে এটা বিশ্বাস করি এবং আমার বাবা মায়ের এটাই শিক্ষা যে নিজের জায়গাটা সবসময় নিজেকে খেটেই করে নিতে হয়। এটার জন্য কিন্তু তুমি যতই পরিচিত বাবা মায়ের ছেলে হও, মেয়ে হও, একটা কাজ করে যে হয়তো তোমার মুখটা চেনা হয়, কিন্তু তুমি গান গাইতে পারো বা তুমি পারফর্ম করতে পারো কি না পারো সেটা তোমাকেই প্রমাণ করতে হবে, এবং যেদিন তুমি সেটা প্রমাণ করতে পারবে তখন তুমি কাজ পাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতেও তাই, সবাই জানে যে যারা যাদের কাজটা ঠিকঠাক করতে পারে তারা টিকে থাকে, আর যারা কিছুটা পথ চলতে চলতে একটু হারিয়ে যায় তারা একেবারেই হারিয়ে যায়। সো এই লাইমলাইটে আসাটা যেরকম মনে হয় যে মানুষের জন্য ও খুব মানে আলোকিত একটা জায়গা, এখানে এত রসনাই, এত হইচই, এত মানুষের ভালোবাসা, সুনাম সবকিছু আছে যেরকম, কিন্তু সেই দায়িত্বটাও একজন শিল্পী বা একজন অভিনেতা অভিনেত্রীকে পালন করতে হয়। ওই রাস্তাটা কিন্তু খুব কঠিন, কারণ নাম করে ফেলা হয়তো আজকাল যেরকম সোশ্যাল মিডিয়ার জন্য আমি হঠাৎ করে ভাইরাল হয়ে গেলাম, নাম করে ফেললাম, কিন্তু সেই নামটা আমি কতটা ধরে রাখতে পারবো এটা পুরোটাই আমার উপরে ডিপেন্ড করছে। সো কাজেই নাম করে ফেলাটা ইজি অনেকটা, কিন্তু ওই নামটা হয়ে যাওয়ার পরে নামটাকে ধরে রাখাটা আমার মনে হয় ওই স্ট্রাগলটার থেকে অনেক বেশি স্ট্রাগল, অনেকটাই কঠিন। একদমই তাই।
আর আপনার পথ চলা তো অন্যভাবেও হতে পারতো, সেই জায়গায় মানুষ কিন্তু আপনার থেকে আশা করে যে আপনি একজন গায়িকাই হবেন, কি আপনি একজন অভিনেত্রী হবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বাড়িতেও ইনফ্যাক্ট আমার দিদারা চাইতেন আমি ব্যারিস্টার হই, আমার মামারা চাইতেন আমি ডাক্তার হই, যা হয় আর কি বাড়িতে, যে কেউ ছেলে হলে পরে ইঞ্জিনিয়ার হবে। যেটা অদ্ভুত ভাবে গানটা ছিল, গানের একটা পরিবেশ ছিল, তো আমি গান ছাড়া ওই অন্য বাচ্চারা যেরকম খেলনা পুতুল নিয়ে খেলে আমি গানটা নিয়ে খেলা করতাম আর কি। মানে গান ছাড়া আর অন্য কিছু আমি কখনো ভাবিনি আর কি। মা বাবাও ইনফ্যাক্ট যখন অনুষ্ঠানে যেতেন আমি কোনো সময় গিয়ে স্টেজের আশেপাশে দৌড়ে বেড়াতাম, সেটা আমার দিদা গল্প করতেন, বলে ওই জন্য স্টেজে উঠে ভয় পায় না, ছোট থেকেই ভয় পায় না। ওইটার জন্য আমার মনে হয় আমি ওই বয়সে খুব অনায়াসেই মঞ্চে উঠে গান গেয়ে ফেলেছিলাম আর কি। হ্যাঁ, এটা যেমন ঠিক আপনি বললেন যে এইটা একটা খুব মানসিক চাপ থাকে যে আমাকেও এরকম একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছতে হবে, কিন্তু আমি তো বলবো যে অনেকটা শেখা তো মনে হয়। শেখা তো আমি সবসময় এটা বলি যে আমি তানসেন নই, আমি কানসেন। মানে সো মানে কানটা একদম তৈরি হয়ে গেছিল, এবং বাবা বলতেন যে আমি খুব ছোটবেলাতেই, মানে এটা আমার মনে আমাকে পরে গল্প করেছেন যে হামাগুড়ি দিয়ে গিয়ে বাবা রেয়াজ করতে বসতেন এবং বাবার কোলে উঠে আমি বাবার সঙ্গে গাওয়ার চেষ্টা করতাম। তো হয়তো সেইগুলো অনেকটাই কাজ করেছে, এবং পরবর্তী সময় যেহেতু আমারও ইন্টারেস্ট ছিল যে কোনো কাজ, মানে আজকে হয়তো গান না হয়ে সেটা নাচও হতে পারতো, কিন্তু যখনই কেউ কোনো জিনিসকে ভালোবাসে না, আমার মনে হয় সেইটা করলে পরে তার মাত্রাটা অন্যরকম হয়। কোনো সময় আমার মনে হয় যে আমি আমার কাজটাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। তো সেই জন্য আমাকে যে কোনো জায়গায় ফেলে দিলে আমি ঠিক মানুষের মন কিছুটা হলেও জয় করে আসবো, মানে এই কনফিডেন্সটা আমার মধ্যে আছে। তবে হ্যাঁ, আমি যেই সময় গান গাওয়া শুরু করেছিলাম বা যেই সময় নাম করতে শুরু করলাম, সেই সময় একটা জিনিস আমাকে খুব ফেস করতে হয়েছিল, যেটা আমার মনে হয় যে কোনো শিল্পীরই চলার পথে অনেক কাঁটা থাকে, সেইগুলো সরিয়ে তাদেরকে বেরোতে হয়। যেহেতু বাঙালি ঘরের মেয়ে প্রথমত, এবং বাবার ফিল্মি ব্যাকগ্রাউন্ড থাকলেও ওই সময় একটা মাইন্ড ব্লকেজ ছিল যে বাঙালি ঘরের মেয়ে এরকম নেচে নেচে লাল নীল লাইটের সঙ্গে হিন্দি গান গাইছে, মানে এটা অনেকে খারাপ নজরে দেখেছিলেন। কিন্তু আমি এখন আজকে 2023-এ যখন দাঁড়িয়ে দেখি যে আমি সেই দিনকে যেটা শুরু করেছিলাম, এখনকার রিয়েলিটি শো এর বাচ্চারা সেটাই করতে চাইছে। আমি এই প্রসঙ্গটাতেই আসছিলাম যে আপনার বাবা যে গান গাইতেন সেটা একটা ঘরানা, আলাদা, আর আপনি যখন মঞ্চ অনুষ্ঠানে বেশ জনপ্রিয় হয়ে উঠছেন সেই সময় কিন্তু এটা একটা ভীষণ রকম একটা নতুনত্ব ব্যাপার ছিল। সেই যে মানুষের উন্মাদনা, একটা উত্তেজনা, হ্যাঁ তার হয়তো কিছু নেগেটিভ দিক ছিল, কিন্তু যে পজিটিভ দিকটা আপনি অনুভব করেছিলেন, মানুষ যেভাবে হই হই করতো আপনার অনুষ্ঠানে, এখনো করে, কিন্তু সেই দিনটা তো অন্যান্য অনুষ্ঠানের থেকে হয়তো একটু আলাদা, একটু অন্যরকম ছিল। সেই উত্তেজনাটা কেমন লাগতো? আমি তো দেখো ওই সময়ে ওই বয়সে তো আমার ওটা বোঝার মতন ক্ষমতা ছিল না, কিন্তু মানুষজন যে পছন্দ করছে, নাচানাচি করছে, সেটা দেখে তো আমি ডেফিনেটলি খুব মজা পেতাম। আরেকটা হলো যে টু বি ভেরি অনেস্ট, আমার কোনোদিনই পড়াশোনা করতে একদম ভালো লাগতো না, এবং সেটার জন্য মায়ের কাছে খুব বকাও খেতাম, কারণ সেই সময় সাইমেন্টেনিয়াসলি আমার পড়াশোনা চলছে, পড়াশোনার চাপ ছিল। তখন তো সারা রাত্রি ব্যাপী বিচিত্রা অনুষ্ঠান হতো, এবং আমি যেহেতু ওরকম চটকদারি গান এবং একটা স্টেজ প্রেজেন্টেশন ওরকম করতাম বলে সবাই আমাকে শেষের দিকে মঞ্চ দিত। মানে সেটা একটা আমার কাছে খুব কঠিনতম পরীক্ষা ছিল, যে ওই সারা রাত অনুষ্ঠান করার পরে আবার স্কুলে গিয়ে আবার পড়াশোনা। বাট আমি একটু শার্প ছিলাম, পরীক্ষার আগের দিনও পড়াশোনা করলে পরে পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম। কোনো সময় এটা মনে হয়নি যে না, যেই সিস্টেমে বাংলার শিল্পীরা চলেন আমারও সেই সিস্টেমেই চলা উচিত। মানে ওই এক জায়গায় দাঁড়িয়ে একটু মানে আপনি বেরিয়ে যেতে, হ্যাঁ, মানে আমার কাছে না, এবং আমার সব সময় এটা মনে হতো যে একজন স্টেজ পারফর্মার, তাকে যদি আমার পাশের ঘরের মেয়েটার মতন দেখতে হয়, আমি কেন তাকে দেখবো? আমি নিজেকেই প্রশ্ন করতাম সেটা, এবং আমার এটা মনে হতো যে তার চালচলন, তার প্রেজেন্টেশন অফ সংস, তার ড্রেস, তার মেকআপ, তার হেয়ার স্টাইল সকলের থেকে আলাদা হবে, এবং যেটা আমি অনেক ছোট থেকেই মেনটেন করেছি। একজন স্টেজে আমি যখন একজন পারফর্মারকে দেখবো, ইট শুড বি লার্জার দ্যান লাইফ, এবং সেই ভাবনা চিন্তাটা আমার মনে হয় কিছুটা এসেছিল। আমার মাসি যেহেতু বিদেশে থাকতেন, এবং উনি সেই সময় ভিডিও ক্যাসেট পাঠাতেন আমাকে, মাইকেল জ্যাকসন, ম্যাডোনা, এনাদের, সামান্থা ফক্স, সেই সময় যে সমস্ত সেলিব্রিটিরা ছিলেন এই পপ
মিউজিকে। তো ওদেরকে দেখে দেখে আমার মনে হতো আরো যে ওরা যদি এরকম নেচে নেচে গান গাইতে পারে, এত সুন্দরভাবে সাজতে পারে, আর মানুষ এরকম পাগল হতে হয়, তাহলে আমাদের বাংলা বা ইন্ডিয়ান গানের সঙ্গে কেন হবে না? তো আমার মনে হয় যে ওইটা আমার ভেতরে খুব প্লে করতো, এবং তার জন্যই আমি কি পরবো, আমার মেকআপ কি হবে, একটা ইনিশিয়াল স্টেজ অব্দি আমার মা সেটা করতেন এবং মেকআপ টেকআপ মাই করে দিতেন। তারপর থেকে আই টুক ইট ওভার। ইভেন আমার নিজের ড্রেস, মেকআপ সবকিছু যাতে আমি করতে পারি, সেই জন্য আমি সেটা নিয়ে পড়াশোনা করি। আচ্ছা। মাসিকে বলি আমাকে কিছু বই পাঠাতে, মেকআপ নিয়ে স্টাডি করি, বিউটিশিয়ান কোর্স করি। সো এইটা না, মানে এটা মানে আমার মধ্যে ছিল, এই ন্যাকটা ছিল, মানে বিকজ আই অলওয়েজ থট কি যে একজন, মানে আমি যাকে দেখতে যাব, শি অর হি শুড বি লার্জার দ্যান লাইফ। স্বপ্নের মানুষের মতো একদমই করে তাই। মঞ্চে উপস্থাপনা করা, একদমই তাই। মানে একজন পারফর্মারের কতটা দায়িত্ব, শুধু তিনি যেটা পরিবেশন করছেন শুধু সেটুকুকে শেখা এবং সেটুকুকে উপস্থাপন করাটাই কিন্তু তার দায়িত্ব নয়। তার দায়িত্ব কিন্তু এটাও যে মানুষ যাকে স্বপ্নের মধ্যে ভেবেছে, মানুষ যাকে একদিন চোখের সামনে দেখছে, তার কাছে সেইভাবে উপস্থাপিত হওয়া। তবে একটা জিনিস আই উড লাইক টু অ্যাড, এটা শুনে হয়তো অনেকেই ভাবতে পারেন যে তাহলে কি সাজগোজ বা এই বাহার থাকাটাই কি সবকিছু? অ্যাকচুয়ালি কিন্তু নয়, তার সঙ্গে গানটাও ঠিকঠাক করতে হবে। কারণ এইটা তো এটা মাও আমাকে সবসময়, বাবা আমাকে সবসময় বোঝাতেন যে তুমি যতই ভালো প্রেজেন্টেশন দাও, আসল জিনিস যেটা তুমি গানের জন্য যাচ্ছ, সেইটা যদি তোমার মানুষের মন না ছুতে পারে, তাহলে কিন্তু তুমি দাঁড়াতে পারবে না জীবনে। আমি মোটামুটি গান গেয়ে মানুষের মন বহু ছুঁয়েছি। মানুষের মন ছুঁয়েছেন। মানে শুধু এরকম নয় যে একটা শহরের মানুষ, গ্রামের মানুষ, মানে গ্রাম শহর নির্বিশেষে মানুষ আপনাকে প্রাণ ভরে ভালোবেসেছেন। এবং বয়সও। হ্যাঁ, একটা সময় অবশ্যই definitely বিভিন্ন ছিল যে- বয়সের মানুষ। ছিল যে সবথেকে বড় কথা যে তরুণ শুধু- প্রজন্ম, হ্যাঁ, তরুণ প্রজন্ম তো youth হৈ হৈ করতো। শুরুর দিকে ছিল যেরকম শুধু ইউথ আমার গান শুনতে আসতো, কিন্তু তারপর থেকে আমি দেখলাম যে ওটা গ্র্যাজুয়ালি, ওটা আমাদেরও হোমওয়ার্ক করতে হয়েছে, কারণ যেরকম স্টাফ রিক্রিয়েশন ক্লাব, কোনো অফিসের প্রোগ্রাম, তখন সেই অনুযায়ী আমি গান চেঞ্জ করলাম। হ্যাঁ, অনেক ভার্সেটাইলিটিও কিন্তু আমরা শুনেছি। একদম। এবং সেই সময় থেকে আমি দেখলাম যে আমার অডিয়েন্সের স্কেলটাও অনেকটা অনেকটা। বাড়তে শুরু করলো, রেঞ্জটা। একদমই। আমি যতদূর আপনার ব্যাপারে পড়েছি 6 বছর বয়স থেকে হ্যাঁ। আপনার এই পথ চলা। আজকের দিনে দাঁড়িয়েও আপনি অনুষ্ঠানের পরিকল্পনায় আছেন। কিরকম লাগে এতদিনের দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা? খুব ভালো লাগে, এবং অলটুগেদার এটা খুব দারুণ একটা ফিলিং দেয়, যেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। যেরকম আমি এবারে 6 বছর প্রায় পরে ইউএসএ তে ট্যুর করলাম আবার পুজোর সময়। সেখানে কিছু কিছু শহরে কয়েকজন এসে বলেছে, দিদি 30 বছর আগে আপনার গান শুনেছিলাম, আজকে এসে আপনার অনুষ্ঠান দেখলাম, মেবি ইয়োর এনার্জি হ্যাজ গন আপ। সেদিনকেও যা ছিল আজকেও হয়তো বেটার। কেউ একজন বললেন যে ম্যাডাম ইউ আর মাই ইন্সপিরেশন, কারণ আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আপনার অনুষ্ঠান দেখেছিলাম, আজকে আমার ছেলে ক্লাস 11-এ পড়ে, আমি তাকে নিয়ে আপনার অনুষ্ঠান দেখতে এসেছি। কিছুদিন আগে আমাদের নর্থ ক্যালকাটায় একটি অনুষ্ঠান করতে গেছিলাম, যেখানে আমি 96-এ লাস্ট অনুষ্ঠান করতে গেছিলাম। বারাসাতে একটি অনুষ্ঠানে অদ্ভুতভাবে একজন ভদ্রলোক এসে আমাকে কয়েকটা ছবি প্রেজেন্ট করলেন, যেগুলো 89-এ তোলা। আমার মনে হয় এই আশীর্বাদ এবং এইটা অনেক কম শিল্পীরা পান। এত বছর ধরে সমান ভালোবাসা, হয়তো ভালোবাসা আরো বেড়েছে, কমেনি। টেলিভিশনের জন্য মানুষ রেগুলারলি হয়তো দেখতেও পাচ্ছেন সবকিছু, কিন্তু কোথাও আমার মনে হয়, মানে আমি এটা ফিল করতে পারি যে আজকে ধরুন আপনার পাড়ায় গিয়ে আপনি অ্যানাউন্স করলেন জোজো আসছে, আমাকে গান গাইতে হবে না, আমি গিয়ে দাঁড়াবো, আমাকে দেখতেই বোধহয় কিছু মানুষ আসবে, যে একে টেলিভিশনে দেখেছি, সামনে দেখতে কেমন, বা এই মানুষটা কেমন। মানে এই পাওয়াগুলো কেউ বোধহয় কোনোদিন কোনো কিছু দিয়ে কিনতে পারবে না। একদমই তাই। আর পরিচিতির আকাশটা তো শুধু সঙ্গীত জগৎকে ঘিরে নয়, আছে তো তাতে বেশ কিছুটা অংশ অভিনয় জগতের। এবার যদি এই প্রশ্নটা রাখি যে অভিনয় জগৎ না সঙ্গীত জগৎ, আপনি কোনটাকে বেশি প্রাধান্য দেন বা কোনটা বেশি আপনার কাছে প্রিয়? দেখো, অভিনয়টাও আমি সমানভাবে ভালোবাসি, কিন্তু গান গাওয়া এবং অভিনয় দুটোই কিন্তু 24 আওয়ার্স জব। মানে তুমি কোনোটাকেই পার্ট টাইম লাভার হিসেবে ট্রিট করতে পারো না, তাহলে কোনোটাই ঠিক মতো হয় না। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যেই সময় অভিনয় শুরু করি, একদম যদি পেছনে যাই সেটা অনেক ছোটবেলায়, কারণ আমার ফার্স্ট 93 মনে হয় না, আমার ফার্স্ট স্ক্রিন অ্যাপিয়ারেন্স যখন আমার 2.5 বছর বয়স, তুষার তীর্থ অমরনাথ বলে একটি ছবি হয়েছিল, মাল্টি স্টারার ছবি, সেখানে আমি বাবার সঙ্গে কাজ করেছিলাম একটা দুটো সিনে। তারপরে আমি কাজ করি 12 বছর বয়সে শুভরাত্রি বলে একটা টিভি সিরিয়ালে,
যেটা পার্থপ্রতিম চৌধুরীর সিরিয়াল ছিল এবং রূপা গাঙ্গুলি ছোটবেলার রোল করেছিলাম। আচ্ছা, ওইটার পরে আমার বিগ স্ক্রিন প্রেজেন্টেশন ওয়াজ দুরন্ত প্রেম, প্রভাত দুরন্ত রায়ের প্রেম। 93-তে। এবং আরেকটা জিনিস যেটা ওই সময় ছিল না, যে প্রভাতদার ছবি করার পরে পরে আমায় যেটা ফেস করতে হয়েছিল, সেটা হলো যে প্রডিউসার ডিরেক্টর সকলেরই বক্তব্য ছিল যে যে নায়িকা সে পাড়ায় পাড়ায় গান গাইবে না। কারণ কি, নায়িকাকে যদি রোজ সবাই কাছে কাছে দেখতে পায়, তার ছবি দেখবে না লোকে। যেই ভাবনা চিন্তাটা এখন মানুষের বদলে গেছে সোশ্যাল মিডিয়ার যুগে। তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বা তোমাকে যত বেশি দেখা যাবে তত বেশি মানুষ তোমাকে চাইবে। হ্যাঁ, তো কাজে মানুষ আমার নিজের মনে করতে পারবে। একদমই তাই। এবং আমার সময় যখন আমি ওই হিরোইন হয়েছিলাম, সেই সময় ওটার ভাবনা চিন্তা একদম আলাদা ছিল। কিন্তু আমার ক্ষেত্রে প্রবলেম যেটা ছিল, যে ওই সময় আমি এত পপুলার বিং আ সিঙ্গার, যে আমি ওটাকে একদম বন্ধ করে দিতে পারিনি। তো কাজেই সেটার জন্য আমাকে ওই অভিনয়ে যখন যে অফার এসছে, সেইটা আমি করেছি। আমার মনে হয় যে অনেক উল্লেখযোগ্য কাজ করেছি। সন্দীপ রায়ের, সত্যজিৎ রায়ের গল্পে কাজ করেছি, অঞ্জন দত্তর সঙ্গে অনেক টেলিফিল্মস করেছি। সো আমার কাছে যে কটা কাজ আমি করেছি, আমার কাছে অনেক উল্লেখযোগ্য। একদমই তাই। অনেক ছোট বয়স থেকে তো আপনার পথ চলা, যার জন্যই হয়তো এত দিনের পথ চলা, এত দিনের অভিজ্ঞতা এবং এত মানুষের কাছে আপনি পৌঁছতে পেরেছেন। আপনাকে হয়তো ভালোবাসতেন এমন অনেক মানুষ যারা আজকে আর পৃথিবীতে নেই। আপনাকে ভালোবাসেন আজকের প্রজন্মের ছেলেমেয়েরাও। আপনার পারফরমেন্স কিন্তু ভীষণ এনার্জেটিক থাকে। এটা কখনো শারীরিক ক্লান্তি মনে হয়নি? না, আমার মনে হয় যে আমার অনুষ্ঠানে এসে, দেখো, ক্লান্তি তো হবে, আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ, আমারও শরীর খারাপ হয়, আমারও ক্লান্ত লাগে। কিন্তু যেই সময় আমি ওই হাসি মুখগুলো দেখি, আমার মনে হয় আমার যতই শরীর খারাপ হোক না কেন, আমি পারফর্ম করতে পারি। ইনফ্যাক্ট আমার মনে আছে যে আমার একদিন বোধহয় 104 জ্বর ছিল, এবং সেটা কোনো একটা হলের টিকিট সেলের অনুষ্ঠান ছিল, অ্যান্ড আই হ্যাড টু ডু দ্য শো। সে ক্যালপল ঠ্যালপল খেয়ে যাই হোক, এবং লাস্ট গান যখন, সেটার পরে স্ক্রিন পড়ার পরে আমি ফেন্টও হয়ে গেছিলাম। কিন্তু যতক্ষণ আমি গান গেয়েছি, আমার কোনো কিছু মাথার মধ্যেই আসেনি। শিল্পীদের জীবন তো এরকমই হয়। অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে, কিন্তু আমি জানি বহু মানুষ অপেক্ষা করছে আরো একটা গান শোনার জন্য। এবং সবাইকে তার আগে বলতে চাই মেরি ক্রিসমাস ওয়ান্স এগেন। আর সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু শারীরিক ভাবে না, মানসিক ভাবেও ভালো থাকতে হবে। মহিলা মহলের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর সকলের জন্য, সাথী ভালোবাসা মন ভোলে না, ও সাথী ভালোবাসা মন ভোলে না, ও কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু সাথে চলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। অনেক ধন্যবাদ দিদি। আগামী বছরের আগাম শুভেচ্ছা রইল আপনাকে। থ্যাংক ইউ। খুব ভালো কাটাবেন নতুন বছর। ভালো থাকবেন। নমস্কার।